মিলি সবেমাত্র রান্না শেষ করে একটু বিশ্রাম নেওয়ার জন্য সোফাতে বসেছে। হঠাৎ দরজার কলিং বেল বেজে উঠল। মিলি ভাবল হয়তো অরূপ এসেছে ওর অফিস থেকে, কিন্তু দরজা খুলতে সে দেখল তার বাবা এসেছে। বাবাকে তাড়াতাড়ি ঘরের মধ্যে বসিয়ে মিলি বলল, তুমি বসো, আমি তোমার জন্য শরবত নিয়ে আসি। তা তুমি যে আজ আসবে আমাকে আগে বলনি কেন? তাহলে জামাইকে একটু মিষ্টি আনিয়ে রাখতে বলতাম। সমীর বাবু মেয়ের কথা শুনে হাসলেন। তারপর মিষ্টির প্যাকেটটা হাতে দিয়ে বললেন, এই নে মিষ্টি, আমি এনেছি। এইটুকু ব্যাপারের জন্য জামাইকে কেন বলতে হবে? মেয়ের বাড়ি এসেছি, আমার একটু কর্তব্য আছে তো নাকি? তা তো শাশুড়িমা কোথায়? ওনাকে দেখছি না। মিলি মিষ্টির প্যাকেটটা হাতে নিল, তারপর বলল, ও শাশুড়ি মা, উনি তো তার বড় মেয়ের বাড়ি গেছে। আমার কিছু হলেই উনি দিন 15-এর জন্য মেয়ের বাড়ি চলে যান, যাতে অসুস্থ শরীর নিয়ে আমাকেই সব কাজ করতে হয়। গতকালই উনি গেছেন আমার বড় ননদের বাড়ি। এ বাড়িতে এখন আমি আর তোমার জামাই আর ছোট ননদ আছি। সে এখন কলেজে, আর তোমার জামাই অফিসে। কথা বলতে বলতে সমীরবাবু লক্ষ্য করলেন মিলির ডান হাতে অনেকটা পোড়া দাগ। উনি মিলির হাতটা চেপে ধরে বললেন, দেখি দেখি, তোর হাতে কি হয়েছে? মিলি জোর করে হাতটা ছাড়িয়ে নিতে চায়। আরে বাবা, তেমন কিছু না, তুমি চিন্তা করো না। তেমন কিছু যদি নাই বা হবে, তাহলে আমাকে দেখাচ্ছিস না কেন? দেখা আমাকে, কি হয়েছে ওটা? যতই হোক বাবা, ঠিকই বুঝে গেছে। মিলি চোখের জল লুকিয়ে বলল, সেদিন রান্না করতে গিয়ে অনেকটা পুড়ে গেছে জানো বাবা। না না, খুব একটা জ্বালা করেনি। ওই একটু মতন যখন হাতটা পুড়ে গিয়েছিল, তখন আবার সেদিনটার কথা খুব মনে পড়ছিল জানো। সেই যে সেবার আমার হাতে ছ্যাঁকা লাগলো বলে তুমি সারাদিন কিছু খেলে না, সমানে আমার মাথার গোড়ায় বসে ঠান্ডা জলে ধুয়ে দিচ্ছিলে। সেদিন তো এতটাও পড়েনি। কেন, জামাই ওষুধ এনে দেয়নি? এতটা পুড়ে গেছে, ও কি দেখতে পায়নি? একটু ওষুধ লাগালে তো এতদিনে শুকিয়ে যেত। আমাকে বলিসনি কেন ফোনে? আমি না হয় ওষুধ এনে দিতাম। আরে কিছু হবে না গো, রান্নাঘরে নুন হলুদের ছোঁয়া পেয়ে সব ঠিক হয়ে যাবে। তুমি এত চিন্তা করছো কেন? আচ্ছা বাবা, গরিব বাবার মেয়েদের কখনো বড়লোকের বউ হতে নেই বলো? তোমার যখন পণ দেবার সামর্থ্য ছিল না, তখন কেনই স্বপ্ন দেখেছিলে বলো তো? কেনই বা ভেবেছিলে আমি খুব সুখী হব? জামাইকে বাইক দিতে পারোনি বলে শাশুড়ি রোজ কথা শোনায়। তিনি তার জামাইকে বড় বাইক দিয়েছেন, বড় সোনার চেন দিয়েছেন, খাট দিয়েছেন, আলমারি দিয়েছেন। আর তুমি একটা ভালো ছেলে পেয়ে তোমার মেয়েকে তার গলায় ঝুলিয়ে দিয়েছ। সমীরবাবুর চোখটা ভিজে গেল। কি করুণ করে বলছে মেয়েটা। সমীরবাবু বললেন, যতই হোক মা, এটা তো তোমার শ্বশুর বাড়ি, এখানে তোমাকে এভাবেই থাকতে হবে। কেন বিয়েটা দিলে বলো তো? তোমার আদর মাখা হাতের স্পর্শই তো ভালো ছিল বাবা। কখনো তো হিসেব করে ভালোবাসেনি আমাকে। যখন তোমাদের বাড়িতে থাকতাম, তখন সবচেয়ে বড় মাছটা তুমি আমাকেই দিতে। পুজোর সময় জামা, আর রথের মেলায় সেই হরেন দাদুর সোনপাপড়ি। এখন সবার শেষ পাতে আমি খাই। মাছ তো দূরের কথা, মাছের কাটাও জোটে না। বাড়িতে মাংস রান্না হলে সবাই আগে ভাগে খেয়ে নেয়। সকলের এঁটো বাসন ধোয়ার পর মাংসের হাড়গুলো নিয়ে আমি খেতে বসি। এদের মধ্যে মানবিকতা বলতে কিছুই নেই। দুঃখ করিস না মা, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি বুঝেছি তোর কষ্ট, কিন্তু মেয়েদের তো অনেক কিছু মানিয়ে নিতে হয়। এ কি বাবা, তোমার চোখে জল কেন? ও বুঝেছি, এতটা পুড়ে গেছে বলে কষ্ট হচ্ছে। ও কিছু হবে না। পণ দাওনি বলে রোজ রোজ যে খোঁটা শুনতে হতো, তার চেয়ে অনেক গুণ আরামের এই পোড়া ঘাগুলো। অন্তত এটা তো আশা করতে পারি একদিন সব শুকিয়ে যাবে। তুমি সবসময় বলতে তোমাদের বাড়িটা নাকি আমার বাড়ি নয়, মেয়েদের বিয়ের পর স্বামীর ঘরেই আসল। এবার এরাও বলে এদের বাড়িটাও আমার বাড়ি নয়। তাহলে আমার বাড়ি কোথায় বাবা? আমার বাড়ি কোথায়? থাম না মা, আজ আর আমাকে এসব বলে কষ্ট দিস না। জানো বাবা, সকালে একটু ঘুম থেকে দেরিতে উঠলে তুমি যেমন আদর করে ঘুম ভাঙাতে, কিন্তু যেদিন থেকে অন্যের হাতে দান করলে, সেদিন রোজ সূর্য আমার পরেই ওঠে। আচ্ছা বাবা, আমরা কি এতই ভারী, এতই বোঝা, যে অন্যকে দান করে দিতে হয়, আর সারা জীবন আমাদেরকে বয়ে বেড়াতে হয় পণ কম দেওয়ার খোটা? আর তোমার জামাইয়ের আংটিটা অত পিটপিটে কেন গো? ওখানেও জোত চুরি করেছিলে? না না, এটা আমার কথা নয়, ওরাই বলেছে। আমি তো জানি তুমি 2 বিঘে জমি বন্ধক রেখে আমাকে বিয়ে দিয়েছ। ওরা তো আর জানে না, তাই তোমাকে জোচ্চোর বলে। শুনতে খারাপ লাগলেও সহ্য করতে হয়। ওদের কথা তখনও চলছিল। হঠাৎ করে কলেজ থেকে ফিরল সায়নী। ব্যাগটা সোফার উপর ছুঁড়ে ফেলে বলল, বৌদি, খুব খিদে পেয়েছে গো। কি বানিয়েছো তাড়াতাড়ি দাও, খেয়ে দিয়ে আমি বেরিয়ে যাব। আজ আমার বান্ধবীর বাড়িতে পার্টি আছে। দাদাকে তুমি একটু সামলে নিও। আর শোনো, এই পার্টির কথা মায়ের কানে যেন না ওঠে। সায়নী এমনভাবে বাথরুমের দিকে এগিয়ে গেল যেন সমীর বাবুকে দেখেনি।
সামান্য সৌজন্যতা দেখিয়ে একবারও জিজ্ঞেস করল না তিনি কেমন আছেন। মিলি সায়নীকে বলল, সায়নী, আমার বাবা এসেছেন, তুমি হয়তো খেয়াল করনি। ঘরে তো খাবার আছেই বৌদি, এসেছেন যখন তখন ওনার জন্য খাবারগুলো বেড়ে দাও। এ বাড়িতে যা কিছু রান্না হয় তা তো আর তোমার বাপের বাড়িতে হয় না। উনি একটু খেয়ে দেখুন, মেয়ে কেমন মহারানীর মতন থাকে এখানে। বাড়ি যাবার সময় একটু টিফিন বাক্সতে ভরেও দিও, রাতে ওনার হয়ে যাবে। সায়নীর কথা শুনে সমীরবাবুর চোখ ভরে গেল। যে বাড়ির ছোট মেয়ের কথাবার্তা এরকম, না জানি বাকিরা সারাক্ষণ মিলির উপর কি পরিমাণ মন্দ আচরণ করে। মিলি বাবার দিকে তাকিয়ে লজ্জা পেল আর বলল, ওর কথায় কিছু মনে করো না বাবা, ওর কি অত বোধবুদ্ধি আছে? বাচ্চা মেয়ে কী বলতে কী বলে ফেলেছে, তুমি ওর কথায় একদম কান দিও না। সমীরবাবু বললেন, না মা, আমি কিছু মনে করিনি। তুই বরং ওকে খেতে দিয়ে দে, আমি আর বসবো না, অনেকক্ষণ এসেছি, আর দেরি করলে বাড়ি ফিরতে সমস্যা হবে। সায়নী তখন ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়ে এসে বলল, আমাদের মতো প্রাইভেট কার তো আর নেই, সমস্যা তো হবেই। রাস্তায় দাঁড়িয়ে অটো টটো নিয়ে আসা লোকজন সবসময় এই অজুহাতই দেখায়। তা মেয়ের বাড়ি কী নিয়ে এসেছিলেন শুনি? আমার মা দিদির বাড়ি গেছে, কত কিছু নিয়ে গেছে তার হিসেব নেই। যতই হোক মেয়ের বাড়ি বলে কথা, খালি হাতে কি যাওয়া যায়? আপনি নিশ্চয়ই ভিখিরির মতো খালি হাতেই এসেছেন। তা ভালোই করেছেন, যাবার সময় ব্যাগ ভর্তি করে নিয়ে যেতে ভুলবেন না। সমীরবাবু ভেবেছিলেন এত অপমানের পরও কি মেয়ের বাড়িতে বসে থাকা মানায়। উনি উঠে যাচ্ছিলেন, সেই মুহূর্তে জামাই ফিরল অফিস থেকে। জামাই তার শ্বশুরকে দেখে বলল, আরে শ্বশুরমশাই যে, কখন আসা হলো? শরীর ঠিক আছে তো? হ্যাঁ বাবা, আমি ভালোই আছি, তুমি কেমন আছো? ভালো থাকতেই তো এত খাটাখাটেনি বলেন। 10টা 5টার অফিস, রোজগার কম হয়ে গেলে সংসার চলবে কি করে? হ্যাঁ তা তো বটেই। মেয়েটার হাতটা কতটা পুড়ে গেছে, একটু ওষুধ তো এনে দিলেই পারতে। কতটা কষ্ট পেয়েছে মেয়েটা। এমনভাবে বলছেন যেন আপনার মেয়েরই যত কষ্ট। ও একটু আধটু পোড়া নিয়ে আমার মাও সংসার করত, কখনো তো এত আধিক্ষেতা করতে দেখিনি। এতই যখন দায়ী তখন নিজে কিনে দিয়ে দিতে পারতেন। বিয়ের পর সংসার করতে গেলে একটু কাটা পোড়া হয়। এতেও যদি টাকা খরচা করে ওষুধ আনতে যাই তাহলে সঞ্চয় থাকবে কিছু? সমীরবাবু পকেট থেকে 500 টাকার একটা নোট বার করে মেয়ের হাতে দিয়ে বললেন, এই টাকাটা রাখ মা, ওষুধ আনিয়ে নিস। মিলি জানত তার বাবার কাছে আর টাকা নেই, বাড়ি ফিরতে সমস্যা হবে। তবু মেয়েটার কথা ভেবে টাকাটা দিয়ে গেল মানুষটা। বাবা বোধ হয় একেই বলে। শ্বশুরবাড়ির লোকজনগুলো কষায়, ওরা ভালোবাসা বোঝে না, শুধু অন্যজনকে অপমান করতে জানে। সমীরবাবু চলে গেলেন মেয়ের বাড়ি থেকে। উনি যাবার পর সায়নী তার দাদা অরূপকে বলল, এই দাদা, কিছু টাকা দিবি রে, বান্ধবীর জন্মদিনে গিফট দিতে হবে। আমি টাকা কোথায় পাবো? আমার কাছে টাকা নেই। সায়নী বৌদির হাত থেকে টাকাটা প্রায় ছিনিয়ে নিয়ে বলল, তোমার তো পোড়াদারটা ভালো হয়ে গেছে বৌদি, এই টাকাটা বরং আমি রাখি কেমন, বান্ধবীকে গিফট দেব। মিলি কিছু বলল না, শুধু মনে মনে ভাবল ওর বড়লোক ননদের বান্ধবীর জন্মদিনে উপহার দেওয়ার জন্য গরিবের বাবার টাকাটাই প্রয়োজন পড়ল। আর এদিকে কথায় কথায় ওরা তার গরিব বাবাকে অপমান করে কথা বলে। গরিব বাবা ছোট হলেও তার টাকাটা আজ ওদের কাছে অনেক বড়।